৯ ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে যমুনায় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে নিয়ে পে স্কেল বাস্তবায়ন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের এই বিশেষ প্রতিবেদনটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা সরকারি চাকরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে দেশের বিশাল শিক্ষক সমাজ, এমপিওভুক্ত কর্মকর্তা কর্মচারী এবং সেই লক্ষ লক্ষ পরিবার যাদের জীবন জীবিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি পে স্কেলের সিদ্ধান্তের সঙ্গে জড়িত। কারণ গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অফিস পাড়ার চায়ের আড্ডা সবখানেই একটি কথা খুব জোরালোভাবে শোনা যাচ্ছে যে নবম পে স্কেল নাকি জানুয়ারি মাস থেকেই আংশিকভাবে কার্যকর হতে যাচ্ছে এবং আগামী জুলাই মাস থেকে নাকি এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। এই খবরটি শুনে অনেকের মনেই আশার সঞ্চার হয়েছে, আবার অনেকেই সন্দেহের দোলাচলে দুলছেন। কিন্তু প্রশ্ন হল, এই তথ্য আসলে কতটা সত্য? এটি কি সরকারের নীতি নির্ধারণী মহলের ভেতরের কোনো পাকা সিদ্ধান্ত, নাকি শুধুই বাজারে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুজব? সরকারের উচ্চ পর্যায়ে এবং অর্থ মন্ত্রণালয়ের করিডোরে আসলে কী নিয়ে আলোচনা হচ্ছে তা জানাটা এখন সময়ের দাবি। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা কোনো আবেগ বা গুজব দিয়ে নয়, বরং নিরেট তথ্য উপাত্ত, গভীর অর্থনৈতিক বিশ্লেষণ এবং দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মতামতের আলোকে পুরো বিষয়টি ব্যবচ্ছেদ করব এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। প্রতিবেদনের একেবারে শেষ অংশে আমি আপনাদের এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য জানাব যা সাধারণত প্রকাশ্যে বা গণমাধ্যমে সচরাচর বলা হয় না। এই তথ্যটি জানলে নবম পে স্কেল নিয়ে আপনার দীর্ঘদিনের প্রত্যাশা ও ধারণা অনেকটাই বদলে যেতে পারে এবং আপনি বাস্তব পরিস্থিতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। তাই বিনীত অনুরোধ থাকবে এক মুহূর্তও মিস না করে বা স্কিপ না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার। আজকের এই বিস্তারিত আলোচনার ভিত্তি বা সূত্র সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো। আজকের এই বিশ্লেষণটি সাজানো হয়েছে দেশের অন্যতম স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি বিশেষ অনুসন্ধানমূলক প্রতিবেদন এবং দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি-এর সিনিয়র রিসার্চ ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব তৌফিকুল ইসলাম খানের গভীর অর্থনৈতিক বিশ্লেষণের উপর ভিত্তি করে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের তথ্যের সূত্র ধরে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং সত্য উদ্ঘাটনের চেষ্টা করি। প্রথমেই যে প্রশ্নটি সবার মনে আসে তা হল, পে স্কেল কি হঠাৎ করে দেওয়া কোনো বিশেষ সুবিধা, নাকি এটি কোনো নিয়মিত প্রক্রিয়া? অনেকে সাধারণ মানুষ মনে করেন পে স্কেল মানেই হল সরকারের পক্ষ থেকে হঠাৎ করে দয়া করে বেতন বাড়িয়ে দেওয়া, কিন্তু বাস্তবতা হল পে স্কেল একটি প্রাতিষ্ঠানিক ও নিয়মিত রাষ্ট্রীয় প্রক্রিয়া। সরকারি চাকরি বিধিমালা এবং সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর বা একটি নির্দিষ্ট সময় পরপর জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নতুন করে পর্যালোচনা হবার কথা এবং নতুন স্কেল ঘোষণা করার কথা। কিন্তু বাস্তবে আমাদের দেশে কি হয়েছে তা যদি আমরা একটু পর্যালোচনা করি, তবে দেখব ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত প্রায় ৯ থেকে ১০ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ এক দশকে দেশের অর্থনীতির অনেক পরিবর্তন হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের জন্য নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময়ের ব্যবধান এবং দীর্ঘসূত্রিতাই আজকের সব বিতর্ক, হতাশা এবং গুজবের মূল উৎস। এখন প্রশ্ন হল, এত বছর ধরে নতুন পে স্কেল কেন আসেনি বা কেন সরকার এটি দিতে দেরি করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে আবেগের বশবর্তী না হয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতার দিকে তাকাতে হবে। সিপিডি-এর সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান অত্যন্ত স্পষ্টভাবে এবং যুক্তি দিয়ে বলেছেন যে এবারের পে স্কেল নিয়ে সরকারের ভেতরে যে টানাপোড়েন বা দ্বিধা কাজ করছে তার প্রধান এবং একমাত্র কারণ হল অর্থনৈতিক সক্ষমতার সীমাবদ্ধতা। তিনি তুলনা করে দেখিয়েছেন যে ২০১৫ সালে যখন অষ্টম পে স্কেল দেওয়া হয়েছিল তখনকার অর্থনীতির চিত্র আর আজকের অর্থনীতির চিত্র সম্পূর্ণ আলাদা। ২০১৫ সালে যখন পে স্কেল দেওয়া হয় তখন সরকারের রাজস্ব আদায় বাড়ছিল, জিডিপির প্রবৃদ্ধি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল এবং সরকারের ব্যয় ব্যবস্থাপনায় চাপ অনেক কম ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন এবং অনেক বেশি নাজুক। অনেকে হয়তো সহজভাবে ভাবেন বা বলেন যে সরকার চাইলেই তো টাকা ছাপিয়ে বা অন্য খাত থেকে এনে বেতন বাড়াতে পারে, কিন্তু বাস্তবে রাষ্ট্রীয় অর্থনীতির হিসাবটা এত সহজ নয়। গত এক দশকে সরকারের কর আদায় বা রাজস্ব আয় কাঙ্ক্ষিত হারে বাড়েনি, বরং অনেক ক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি কমেছে।
এর উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে করোনা মহামারীর দীর্ঘমেয়াদী ধাক্কা, যা অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। এরপর এসেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধকেন্দ্রিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ব্যাংকিং খাতের চরম দুর্বলতা ও খেলাপি ঋণের ভার, বিশাল অঙ্কের বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ এবং সর্বোপরি ডলারের তীব্র সংকট। এই সব মিলিয়ে সরকারের কোষাগার এখন প্রবল চাপের মধ্যে রয়েছে। সরকার এখন উন্নয়ন ব্যয় মেটাবো নাকি পরিচালন ব্যয় মেটাবো সেই দ্বন্দ্বে আছে। এই সঙ্গীন অবস্থায় হঠাৎ করে জানুয়ারি থেকেই অর্ধেক পে স্কেল বা বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি বাস্তবায়ন অর্থনীতিবিদদের চোখে এটি একটি অবাস্তব এবং অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে তারা মনে করছেন। পে স্কেলের কথা উঠলেই সরকারের নীতি নির্ধারকদের মধ্যে একটি শব্দ বা আতঙ্ক ঘুরে ফিরে আসে, আর তা হল মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। সরকার এবং নীতি নির্ধারকদের মধ্যে সর্বদা একটি ভয় কাজ করে যে বেতন বাড়লে বাজারে টাকার প্রবাহ বাড়বে এবং এর ফলে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর হবে। বাস্তবেও দেখা যায়, পে স্কেলের খবর বাজারে আসার আগেই বা ঘোষণা হওয়ার আগেই অনেক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। তৌফিকুল ইসলাম খান এটাকে কোনো অর্থনৈতিক সমস্যা না বলে বরং একটি আচরণগত সমস্যা বা বাজার ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ প্রকৃত অর্থনৈতিক চাহিদা বা যোগানের চাপে নয়, বরং সুযোগ নেওয়ার মানসিকতায় দাম বাড়ে। কিন্তু এখানে কর্মচারীদের পক্ষ থেকে একটি বড় এবং যৌক্তিক প্রশ্ন রয়েছে। গত ৯-১০ বছরে তো কোনো পে স্কেল বা বেতন বৃদ্ধি হয়নি, তাহলে কি বাজারে জিনিসপত্রের দাম কম ছিল বা স্থির ছিল? উত্তর হল না। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ সবকিছুর দাম ধারাবাহিকভাবে এবং জ্যামিতিক হারে বেড়েছে। তাহলে শুধুমাত্র মূল্যস্ফীতির অজুহাত দেখিয়ে পে স্কেল আটকে রাখা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কর্মচারীরা বলছেন, বেতন না বাড়লেও তো মূল্যস্ফীতি থেমে নেই, তাহলে আমরা কিভাবে চলব? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক আলোচনায়, যা পে স্কেল রিপোর্ট নিয়ে। সাধারণত অতীতে দেখা গেছে, পে স্কেল ঘোষণার আগে আনুষ্ঠানিকভাবে একটি পে কমিশন গঠন করা হয়। তারা সবার সাথে আলোচনা করে এবং বাজার যাচাই করে বিস্তারিত রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবারের পে স্কেল রিপোর্ট নিয়ে রয়েছে ব্যাপক অস্পষ্টতা ও ধোঁয়াশা। জনাব তৌফিকুল ইসলাম খান তার বিশ্লেষণে প্রশ্ন তুলেছেন, এই যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে, এই রিপোর্টে কি সরকারের প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করা হয়েছে নাকি শুধুই আবেগের বশে সুপারিশ করা হয়েছে? রিপোর্টে কি বাস্তবসম্মত কোনো টাইমলাইন বা সময়সীমা দেওয়া হয়েছে? কেন এই রিপোর্ট বা এর সুপারিশগুলো জনসম্মুখে বা গণমাধ্যমে পুরোপুরি প্রকাশ করা হচ্ছে না? এই তথ্যের ঘাটতি বা স্বচ্ছতার অভাবই মূলত বাজারে নানা রকম গুজবের জন্ম দিচ্ছে। জানুয়ারি থেকে অর্ধেক বাস্তবায়নের যে কথাটি শোনা যাচ্ছে, সেটিও সম্ভবত এই অস্পষ্টতারই ফল। কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না, কারণ সরকারের পক্ষ থেকে কোনো পরিষ্কার ঘোষণা নেই। আমরা যদি ২০১৫ সালের অভিজ্ঞতার দিকে তাকাই, তবে দেখব সেখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। ২০১৫ সালে যখন অষ্টম পে স্কেল দেওয়া হয়েছিল, তখন প্রায় দ্বিগুণ বেতন বাড়ানো হয়েছিল এবং একটি বড় প্রত্যাশা ছিল যে বেতন বাড়লে দুর্নীতি কমবে, প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং সাধারণ মানুষ সরকারি অফিসে গিয়ে উন্নত সেবা পাবে। কিন্তু আজকের বাস্তবতা কি বলছে? আজও আমরা দেখি, অফিসে ফাইলের জট, সেবায় ভোগান্তি এবং ঘুষ বা দুর্নীতির অভিযোগ কমেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। এই রূঢ় বাস্তবতা সামনে রেখে তৌফিকুল ইসলাম খান একটি কঠিন প্রশ্ন তুলেছেন যে, শুধু বেতন বাড়ালেই কি সমস্যার সমাধান হয়? বিশেষজ্ঞদের মতে এবং সুশীল সমাজের মতে, বেতন বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তা না হলে জনগণের ট্যাক্সের টাকায় বেতন বাড়বে, কিন্তু জনগণ সেবা পাবে না, যা কাম্য নয়। সরকারের সীমাবদ্ধতা ও চাপের জায়গাটাও আমাদের বুঝতে হবে। সরকার কোনো প্রাইভেট কোম্পানি বা প্রতিষ্ঠান নয়। প্রাইভেট প্রতিষ্ঠানে চাইলেই বেতন কমানো বা কর্মী ছাঁটাই করা যায়, কিন্তু সরকার একবার পে স্কেল কার্যকর করলে সেটি একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী দায়িত্ব হয়ে যায়। পে স্কেল ঘোষণা করলে শুধু বেতন বাড়ে না, এর সাথে পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য ভাতাও বেড়ে যায়, যা বাজেটের ওপর বিশাল চাপ সৃষ্টি করে। সরকার চাইলেই কর্মী ছাঁটাই করতে পারে না বা চাইলেই পরের বছর বেতন কমাতে পারে না। এই কারণেই সরকার এখন খুব হিসেব নিকেশ করে এবং ১০ বার চিন্তা করে সিদ্ধান্ত নিতে চাইছে, যাতে ভবিষ্যতে অর্থনীতি কোনো বড় বিপর্যয়ের মুখে না পড়ে। প্রতিবেদনের একেবারে শেষ অংশে আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য জানাব, যা সাধারণত প্রকাশ্যে বা গণমাধ্যমে সচরাচর বলা হয় না। এই তথ্যটি জানলে নবম পে স্কেল নিয়ে আপনার দীর্ঘদিনের প্রত্যাশা ও ধারণা অনেকটাই বদলে যেতে পারে এবং আপনি বাস্তব পরিস্থিতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন।
তাই বিনীত অনুরোধ থাকবে এক মুহূর্তও মিস না করে বা স্কিপ না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার। আজকের এই বিস্তারিত আলোচনার ভিত্তি বা সূত্র সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো। আজকের এই বিশ্লেষণটি সাজানো হয়েছে দেশের অন্যতম স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি বিশেষ অনুসন্ধানমূলক প্রতিবেদন এবং দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি-এর সিনিয়র রিসার্চ ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব তৌফিকুল ইসলাম খানের গভীর অর্থনৈতিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের তথ্যের সূত্র ধরে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং সত্য উদ্ঘাটনের চেষ্টা করি। প্রথমেই যে প্রশ্নটি সবার মনে আসে তা হল, পে স্কেল কি হঠাৎ করে দেওয়া কোনো বিশেষ সুবিধা, নাকি এটি কোনো নিয়মিত প্রক্রিয়া? অনেকে সাধারণ মানুষ মনে করেন পে স্কেল মানেই হল সরকারের পক্ষ থেকে হঠাৎ করে দয়া করে বেতন বাড়িয়ে দেওয়া, কিন্তু বাস্তবতা হল পে স্কেল একটি